আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে একটি শব্দ অতি সম্প্রতি বেশ শোনা যাচ্ছে, মার্চ ফর ডক্টর ইউনূস, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য পদযাত্রা, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বিপ্লব, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আন্দোলন। অতীতে আমরা মার্চ ফর ডেমোক্রেসি বা মার্চ ফর ম্যানি ম্যানি থিংস অনেক বিষয় নিয়ে আমরা শুনেছি। কোনো মানুষের চলে যাওয়া, তারপরে কোনো মানুষের বিদায়, কোনো মানুষের পতনের জন্য, কোনো দাবি আদায়ের জন্য সাধারণত মার্চ শব্দটি ব্যবহার করা হয়। কিন্তু এই প্রথম, বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো একজন মানুষকে ক্ষমতায় রাখার জন্য, তাও রাষ্ট্রীয় পর্যায়ে, মার্চ ফর ইউনূস শুরু হচ্ছে। ইতিমধ্যে ছাত্রদের যে সংগঠন, অবশ্যই সেটি সমন্বয়কদের সংগঠন, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ক্ষুদ্র পরিসরে মার্চ ফর ইউনূস করেছেন। ইটস এ টেস্ট কেস, এবং এটা আরও বৃহত্তর পরিসরে শুরু হবে, এবং এটির যে ব্যাপকতা, এই ব্যাপকতা আগামীতে পুরো রাজনীতির গতি এবং প্রকৃতি পাল্টে দেবে। এবং মার্চ ফর ইউনূসের এই ব্যাপকতায় সমগ্র বাংলাদেশ কেঁপে উঠবে, এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তারা হতচকিত হয়ে পড়বে, এও কি সম্ভব? এবং বিশ্ব কিন্তু অবাক বিস্ময়ে তাকাবে। এটির ফলে আমাদের রাজনীতির গুণগত কোনো পরিবর্তন হবে কিনা, দেশের কোনো কল্যাণ হবে কিনা, এটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। জামাতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, তিনি ইতিমধ্যেই লন্ডনে বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন, এবং সেই বৈঠকের পর যেটি হয়েছে, চারিদিকে গুজব ছড়িয়ে পড়েছে, নানা রকম গুজব, এবং তার প্রেক্ষিতে জনাব শফিক অত্যন্ত সাদামাটা, নির্লিপ্ত এবং একটা ভালো মানুষই যাকে বলা হয় ধরনের বিবৃতি তিনি দান করেছেন। তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সৌহার্দ্যতা রয়েছে, সম্পর্ক রয়েছেন, আর বেগম জিয়া সর্বজন শ্রদ্ধা, বয়োবৃদ্ধ এবং প্রবীণা। তো কাজেই তার এই অসুস্থতার সময়, তিনি সত্যিকার অর্থে অসুস্থ, তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করাটা, এটি আমার রীতির মধ্যে পড়ে, ধর্তব্যের মধ্যে পড়ে, আমি সেই কাজটি করেছি। অন্যদিকে যেটা হলো, তিনি বাংলাদেশে আসার পরে যে সকল পত্রপত্রিকায় খবর এলো, সেগুলোকে তিনি কোনো রকম পাত্তা দিলেন না। তিনি একটি সংবাদ সম্মেলন করলেন, এবং লন্ডনের বৈঠক নিয়ে যে সকল কথাবার্তা হয়েছে সেগুলোকে চমৎকারভাবে তিনি উপস্থাপন করলেন। তার দলের যিনি মহাসচিব অধ্যাপক গোলাম পারওয়ার, তিনি মাঝামাঝি এমন একটি বক্তব্য দিলেন, যে বক্তব্যটি শুনে আপনি বুঝতে পারবেন না যে তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে নাকি বিএনপির পক্ষে। তারা কি ফেব্রুয়ারি মাসে নির্বাচন চায়, জুনে চায়, নাকি ডিসেম্বরে চায়? তারা কি ডিসেম্বরে নির্বাচনের জন্য যদি দাবি জোরদার হয়, তাহলে নির্বাচনে আসবে নাকি আসবে না? কোনো কিছুই বুঝতে পারবে না। এবং এটা জামাতের একটা কৌশল, এবং সেই কৌশলের সঙ্গে সঙ্গত কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সংযোগ থাকতে পারে। এটা আমি অন্য একটা ভিডিওতে বলেছি। ২ নম্বর হলো যে বিএনপির যে জোশ বা যে একটা লড়াকু মনোভাব ছিল, সেটি ক্রমশ স্তমিত হয়ে যাচ্ছে। পার্টির মধ্যে পারস্পরিক বিরোধ, পার্টির মধ্যে পারস্পরিক যাকে বলা হয় অবিশ্বাস, এবং পার্টির অনেক নেতাকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে, উনি তারেক রহমানপন্থী, উনি বেগম জিয়াপন্থী, উনি জামাতপন্থী, উনি ভারতপন্থী, উনি পাকিস্তানপন্থী, এই ডিভাইড অ্যান্ড রুল সরকার কিছু করেছে কি করেনি, বা কোনো গোয়েন্দা সংস্থা
করেছে বা করেনি ডাজ নট ম্যাটার। মূল ব্যাপার হলো এই বিভক্তিটা বিএনপিতে চলে এসেছে। এবং সর্বোপরি মাঠের যে রাজনীতি, ভোটের যে রাজনীতি, এটি অ্যাবসলিউটলি জনগণের মুখে একটা সিসি রব উঠে গেছে। চারিদিকে যেভাবে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে এবং মানুষ যেভাবে মাহরুম হয়ে পড়ছে, অসহায় হয়ে পড়ছে, সেখানে ভোট, গণতন্ত্র কিংবা আওয়ামী লীগের বদনাম এর কোনোটি এখন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। মানুষ তার দৈনন্দিন সমস্যা নিয়ে, তারপরে নানা রকম যাকে বলা হয় জটিলতা নিয়ে এতটা ব্যস্ত এবং যে যার মতো করে পাগলের মতো ছুটে সমস্যার সমাধানের চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর তার উপরে যখন রাজনীতির যে চাঁদাবাজি, এই জিনিসগুলো হচ্ছে, আর স্পষ্টত যে দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে, সেই দলের যারা লোকজন ভোটের নামে এলাকাতে ঘোরাফেরা করছে, জনসংযোগ করছে এবং 4-5 জন লোক এক একটা এলাকাতে নির্বাচনের জন্য 4-5 রকমের মেরুকরণ তৈরি করে ফেলেছে, সেখানে রীতিমতো জনরোষ তৈরি হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে যে কাজটি করেছেন সেটা হলো তিনি ইসলামপন্থী যারা আছেন তাদেরকে তার পক্ষে টেনে নিয়েছেন। অর্থাৎ এখানে জামাতের সঙ্গে অন্যান্য ইসলামপন্থীদের রাজনৈতিক বিভেদ থাকতে পারে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে সমস্ত ইসলামপন্থীদের একটা ভীষণ রকম যাকে বলা হয় সফটকর্নার রয়েছে। এবং এখানে যেটি ফিলিস্তিনের জন্য হলো মার্চ ফর ফিলিস্তিন, এত বড় বিশাল সমাবেশ বাংলাদেশে নিকট অতীতে হয়নি। তো আগামীতে যদি বৃহত্তর পরিসরে মার্চ ফর ইউনূস হয় এবং সকল যাকে বলা হয় ইসলামপন্থীরা যদি রাজপথে নামেন, ওটাকে মোকাবেলা করার শক্তি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নেই। বোঝার চেষ্টা করুন, বিএনপি যদি ইউনূস বিরোধী একটা সমাবেশ করে, কত লোক হবে পল্টন ময়দানের, বা ধরুন সরোয়ার্দী উদ্যানে, কিংবা ধরুন বিএনপি অফিসের সামনে। আবার তার কাউন্টার যদি মার্চ ফর ডেমোক্রেসি করে, তাহলে দেখা গেল যে তার চেয়ে অন্তত 10 গুণ লোক বেশি ইসলামপন্থীরা আনতে পারবে, এমনকি চরমোনাই একা আনতে পারবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোটের মাঠে বিএনপির সঙ্গে হয়তো তারা পারবে না, কিন্তু মার্চ ফর ইউনূস অথবা ইউনূস হটাও, এই দুটো বিষয় নিয়ে যদি রাজনৈতিক দলগুলো পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে যায়, সেই ক্ষেত্রে ইসলামপন্থীদের যে সমাবেশটা, এটি মার্চ ফর ফিলিস্তিন এই ধরনের একটি সমাবেশে রূপ নেবে। ফলে ঢাকার রাজপথে, অন্ততপক্ষে ঢাকার রাজপথে, চট্টগ্রামের রাজপথে, সিলেটের রাজপথে এবং রাজশাহীর রাজপথে মার্চ ফর ইউনূসের যে চমক, এই চমকের সামনে রাজনৈতিক দলগুলো চমক দেখাতে পারবে না। এর ফলে এই যে মার্চ ফর ইউনূস ক্ষুদ্র পরিসরে বিভিন্ন জায়গাতে হচ্ছে, এটি টেস্ট কেস। এবং আগামী জুন, জুলাই, আগস্টে দেখা যাচ্ছে যে এটি যখন বৃহত্তর পরিসরে চলে যাবে, তখন এই যে চাঁদাবাজির অভিযোগ, অন্যান্য যে সকল অবিশ্বাস রাজনৈতিক দলের মধ্যে রয়েছে, সেগুলো ক্রমশ বাড়তে থাকবে। আর অন্যদিকে ইউনূসের যারা পক্ষের লোকজন আছে তারা শক্তিশালী হতে থাকবে। আর এর মধ্যে দেশীয় এবং আন্তর্জাতিক যদি কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, যা কিছুই ঘটুক না কেন, সেইগুলো আসলে ইউনূসের পক্ষেই চলে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের শুধু একটাই সমস্যা, আইন শৃঙ্খলা রক্ষার এই সমস্যাটি রয়েছে বাংলাদেশে। এটি যদি তিনি মোটামুটি সামাল দিতে পারেন, তাহলে আগামীতে যে নির্বাচন করা, নির্বাচনের সময় দেওয়া, এটা একান্তই তার দয়া মায়ের উপর নির্ভর করবে। এটাই হলো রূঢ় বাস্তবতা। বিভিন্ন মানুষ নানা রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন। কেউ বলার চেষ্টা করছেন যে ভারতের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সমঝোতা হয়ে গেছে। অনেকে বলার চেষ্টা করছেন যে আমেরিকার একটা বিরাট টিম বাংলাদেশে আছেন, তারা তাদের মিশন সাকসেস না করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেতে দেবেন না, এবং তারা তাদের সেই মিশন ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। কেউ বলছেন সেটা সেন্ট মার্টিন নিয়ে, কেউ বলছেন রোহিঙ্গাদের নিয়ে, কেউ বলছেন আরাকান রাজ্য নিয়ে, হোয়াট এভার মেবি।
পর্দার আড়ালে অনেক কিছু হচ্ছে। আমরা যারা সাধারণ জনগণ, আমরা শুধু শান্তিতে থাকতে চাই, সুখে থাকতে চাই, দেশটি স্থিতিশীল থাকুক এবং আমাদের জননিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।